বন্ধুরা আমি শুভম দত্ত আর তোমরা দেখছো সামার অফ শুভম এসওএস। তো এসওএস এর থার্ড পার্ট, থার্ড পার্টে চলে এসেছি। খুব তাড়াতাড়ি এসওএস শেষও হয়ে যাবে। এক মাসের এই সিরিজটা ছিল, কিন্তু শেষ তো হবেই, সব কিছুরই শেষ হয়। তো আমাদের এই থার্ড পার্টে আমরা স্টাডি করছিলাম হচ্ছে সাবজেক্টিভ ড্রয়িংকে নিয়ে। আর প্রথম যে এপিসোডটায় ডিসকাস করেছিলাম এই থার্ড পার্টে, তো সেখানে ছিল হচ্ছে সাবজেক্টিভ ড্রয়িং বলতে আমরা কী বুঝি, এবং সাবজেক্টিভ ড্রয়িংকে আমরা 4টে পার্টে ব্রেক করেছিলাম। তারপরে আমরা বলেছিলাম যে সাবজেক্টিভ ড্রয়িং কেন করা দরকার, এটা কীরকমভাবে স্টুডেন্টকে ডেভেলপ করে, স্টুডেন্টের কনসেপ্টকে বিল্ড করে। এবার দেখো এই ভিডিওতে আমরা ডিসকাস করবো যে সাবজেক্টিভ ড্রয়িং আমরা কিভাবে করব। তোমরা অনেকেই বলবে দাদা সাবজেক্টিভ ড্রয়িং কিভাবে করব, এটা আবার কি কথা, জাস্ট আউটলাইন করব, কালার দেবো, ব্যাস হয়ে গেল। না, এটা তো ঠিকই যে আমাদের আউটলাইন না করলে একটা ড্রয়িং কীভাবে কমপ্লিট হবে বা কালার না করলে কীভাবে কমপ্লিট হবে, কিন্তু এর মধ্যে অনেক প্রসেস আছে, এর মধ্যে অনেক কনসেপ্ট বিল্ড আপ আছে। আর তবেই তোমরা কিন্তু একটা সাবজেক্টিভ ড্রয়িংয়ের মধ্যে যে মোটিভেশনটা সেটা পাবে। নয়তো তোমাদের মনে হবে জাস্ট ক্যাজুয়ালি তো জাস্ট আউটলাইন করব, কালার করব, ব্যাস শেষ হয়ে গেল। তোমাকে মোটিভেশনটা পেতে হবে যে একটা ড্রয়িং করতে যাচ্ছি, একটা সাবজেক্টিভ ড্রয়িং করতে যাচ্ছি, তো এর মধ্যে ফ্যাক্টরটা কী, মানে ফিলিংটা কী। তোমরা যদি ফিলিংটা না পাও তবে তোমরা আনন্দ কী করে পাবে, তো এইটা তোমাদেরকে আজকে বোঝাবো। দেখো সাবজেক্টিভ ড্রয়িং করতে হলে আমাদেরকে বেশ কিছু স্টেপকে ফলো করতে হবে। দেখো প্রথম স্টেপটা এটাই হচ্ছে যে প্রথমে আমাদেরকে দেখো অবভিয়াসলি সাবজেক্টিভ ড্রয়িং মেনলি তোমার কাছে আসবে হচ্ছে অ্যাজ এ কম্পিটিশনের ওয়েতে, যে হয়তো তুমি কোনো কম্পিটিশনে পার্টিসিপেট করলে তোমাকে 3টে টপিক দিয়ে দিল। এবার দেখো 3টে টপিকের মধ্যে তোমাকে টপিক চুজ করাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এবার দেখো প্রচুর স্টুডেন্টরা না এরকম আছে যে 3টে টপিক দিল, সে দেখলো যে চারপাশের লোকজন কোন টপিকটা পিক করেছে, তাহলে আমি সেটাই পিক করে নিই। দেখো এটা তো সবারই খুবই অবভিয়াস ব্যাপার, তো এটাকে নিয়ে আমি আর কিছু বলতে চাই না। কিন্তু এটা ঠিক যে তোমাকে এমন টপিক পিক করতে হবে যেটা তোমার সাথে ফ্যামিলিয়ার, মানে অবভিয়াসলি তুমি সেই টপিকটা সম্বন্ধে জানো, যে টপিকটা তুমি হয়তো দেখেছো। মানে তোমাকে হয়তো যদি বলে যে তুমি হয়তো কোথাও একটা ঘুরতে গেছো, তো তুমি সত্যি সেই জায়গায় ঘুরতে গেছো কিনা, তো তোমাকে কিন্তু সেটা মাথায় রাখতে হবে। নয়তো তুমি কিন্তু ধরতে পারবে না, তুমি হবে যে আমি ক্যাজুয়ালি লিখে দেবো যে সেই জায়গায় হয়তো আমি জানি, আমি হয়তো পড়েছি যে সেই জায়গায় এই হয়তো কোনো একটা মূর্তি রয়েছে বা এমন কোনো একটা মন্দির রয়েছে, বা তুমি মন্দিরের স্ট্রাকচারটা জানো, বাট স্টিল তোমাকে কিন্তু কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে, যে কারণ তুমি যেহেতু ওই জায়গায় যাওনি, তো সেখানকার মানুষজন, সেখানকার ক্যারেক্টার কীরকম হতে পারে সেগুলো কিন্তু তুমি জানো না। তাই জন্য কখনো কখনো না এটা খুবই দরকার হয় যে যখন তুমি সাবজেক্টিভ ড্রয়িংয়ের ক্ষেত্রে যখন তুমি টপিকটা পিক করবে, সেই টপিকটা তুমি কতটা জানো, কতটা তার সাথে তোমার খাপ খাওয়া আছে, তো সেটা কিন্তু তোমাকে ভালো করে বুঝতে হবে। তাই জন্য ম্যাক্সিমাম স্টুডেন্টের এটা আমারও হতো যে আমি যখনই এরকম কোনো টপিক আসতো, ধরো 3টে টপিক, তার মধ্যে কোনোটাই হয়তো বুঝতে পারছি না, তখন আমাকে একটুখানি চারপাশে দেখতেই হবে, কারণ এটা খুবই অবভিয়াস যে চারপাশের জন কীরকমভাবে করছে। তখন তুমি এখানে একটুখানি অ্যাঙ্গেল ইউজ করতেই পারো, কারণ তুমি অলরেডি কিছু না কিছু স্টাডি তো ড্রয়িং স্কুলে তো করেইছো, তুমি ড্রয়িং স্কুলে বেশ কিছু টপিক স্টাডি করেছো। এবার দেখো সবসময় জরুরি নয় যে ড্রয়িং স্কুলে যে টপিকটা তোমাকে দিয়েছে, প্র্যাকটিস করেছে তোমাদেরকে, সেটাই চলে আসলো। সাজেশান তো আর এটা তো আর মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা হোয়াট এভার ওই রকম নয়, তো এখানে সাজেশান ওইভাবে আসে না, কিন্তু চলেও আসে কিছু কিছু জায়গায়। প্রায় বলা চলে যে কিছু কিছু টপিক খুব কমন থাকে যেগুলো চলে আসলো। হতে পারে যখন তোমরা ধরো কোনো ফেস্টিভ্যালের অ্যারাউন্ডে যখন কোনো কম্পিটিশন হয়, তখন হয়তো ওই ফেস্টিভ্যালটাই আঁকতে দিল, বা শীতকালে ধরো ব্লাড ডোনেশন ক্যাম্প বলো, বা পিকনিক বলো, জু বলো, এগুলো খুবই কমন হয়। কিন্তু এখন বলা চলে যথেষ্ট বেশি অ্যাডভান্স হয়ে গেছে, তো তোমাকে এমন একটা টপিক দিল, তোমাকে ডিফাইন করতে হলে কিন্তু অনেক কিছু ভাবতে হবে। তাই জন্য আমাদের প্রথম স্টেপটাই এটা হয় যে আমাদের কিন্তু যথেষ্ট ভেবে চিনতে কিন্তু টপিকটা পিক করতে হবে। তোমার কাছে 3টে টপিক দিক, একটা হলে তো আর কিছু বলার নেই, তোমার খাড়া পড়ে গেল গলায়, এবার তোমাকে যা করতে হবে ওটা নিয়েই করতে হবে। কিন্তু যদি তোমাকে 3টে দেয়, তো তোমাকে এমন টপিক পিক করতে হবে যেটা তোমার মনে হবে যে আমি এটার সম্বন্ধে সমস্ত কিছু জানি। আর ওই টপিকটা যখনই তোমার কাছে আসবে না, তুমি চোখ বন্ধ করে ভাববে যে তুমি এই টপিকটার থেকে তুমি কী কী দেখতে পাচ্ছ, মানে তুমি চোখ বন্ধ করে ভাববে যে এর মধ্যে দিয়ে তুমি কী কী ক্যারেক্টার পাচ্ছ, কী কী ফিগার পাচ্ছ, মানে এই টপিকটার অ্যারাউন্ডে কি সিন হতে পারে। তার জন্য আমি সবসময় বলবো যে তোমাদের কিন্তু যত বেশি তুমি ড্রয়িং বুক স্টাডি করবে, তার থেকেও বেশি তোমাকে রাস্তায় বেরোতে হবে। কারণ রাস্তায় তুমি দেখো নর্মালি কী হয় যে যারা এই টপিকগুলো দেয়, মানে যারা জাজ হয়, তারা কিন্তু বেসিক্যালি চারপাশে যা দেখে তার অ্যারাউন্ডেই কিন্তু তারা স্টাডি নিজেরাও করে, আর তারা সেই টপিকগুলো দেয়। তাই জন্য তোমাকেও কিন্তু চারপাশের অ্যারাউন্ডে ভাবতে হবে। তাই জন্য টপিক চুজটা না তোমার যথেষ্ট বেশি কনসেপচুয়াল হয়, আর তোমাকেও কিন্তু ভাবতে হবে যে আমি এমন টপিক পিক করবো যেটা কারেন্ট টাইমের সাথে লিঙ্ক করে আছে, আর যেটার উপর আমি খুব ভালো একটা ক্যারেক্টার ডিফাইন, ভালো একটা সিন ডিফাইন, ভালো একটা মেসেজ ডিফাইন করতে পারবো। তাই জন্য এটা কিন্তু খুবই দরকার। তার থেকে শুরু করে এটাও দরকার যে তুমি এমন টপিক পিক করলে যেটা হয়তো বাকিরা হয়তো অত বেশি করছে না। তুমি এটাও হয়তো ভাবতে পারো যে আমার পাশে 2-3 জন তো এই টপিকের ওপরই কাজ করছে, তো যদি আমি একটা আলাদা করি তাহলে কী হবে যে আমার টপিকের ওপর কিন্তু অ্যাটেনশন পড়বে। নয়তো জাজ ভাববে যে ভাই এ তো
তো ওই একই গোছের করে দিয়েছে, তো সেটাও কিন্তু মাথায় রাখতে হবে। তাই জন্য টপিক চুজটা কিন্তু একটা বুদ্ধির খেলা। তোমাকে বুঝতে হবে যে হ্যাঁ ওই টপিকটা আমি এমনভাবে কাজটা করবো যেখানে আমি বেস্ট কাজটা করবো, আমি খুব ভালো মেসেজ ডেলিভার করতে পারবো। তাই জন্য টপিক চুজটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এরপরে যদি আমরা নেক্সট স্টেপে আসি, সেটা হচ্ছে ক্যারেক্টারাইজেশন, মানে ক্যারেক্টার তৈরি করা। আমি অলরেডি বললাম যে যখনই তোমার কাছে একটা টপিক আসবে, তুমি চোখ বন্ধ করে ভাববে যে তুমি কী সিন দেখতে পাচ্ছ, সেই সিনে কী কী ফিগার রয়েছে। তখন তোমাকে ভাবতে হবে যে হ্যাঁ সেই সিনটা যখন আমি ডিফাইন করবো সেখানে কীরকম কীরকম ক্যারেক্টার থাকবে। এবার দেখো অবভিয়াসলি একটা সাবজেক্টিভ ড্রয়িংয়ে না একটা লিডিং ক্যারেক্টার থাকে। এবার দেখো সেটা একটা হতে পারে, সেটা দুটো, তিনটে, ম্যাক্সিমাম চেষ্টা করবে তিনটে দেওয়ার। কারণ যখন তুমি কম্পিটিশানে ড্রয়িং করছো তার মানে তোমাকে 2 ঘন্টার মধ্যে শেষ করতে হবে। তাই জন্য তোমাকে কিন্তু এটা ভাবতে হবে যে হ্যাঁ ড্রয়িংটার মধ্যে আমি বেশি ফিগার দেবো না, সেক্ষেত্রে কী হবে যে কাজ শেষ করতে অনেক টাইম লেগে যাবে, তোমাকে ডিটেলও করতে হবে, কালার করতে হবে, তো অনেক টাইম লেগে যাবে। তো সেক্ষেত্রে তুমি অবভিয়াসলি একটা ক্যারেক্টার তো হয়, এটা তো খুবই স্বাভাবিক, কিন্তু ম্যাক্সিমাম তুমি 2 থেকে 3টে দেওয়ার চেষ্টা করবে। এবার দেখো কিছু কিছু টপিক থাকে যেগুলো, হ্যাঁ যখন আমি এক্সাম্পল দেবো তখন তোমরা বুঝতে পারবে। দেখো কিছু কিছু টপিক থাকে যেগুলো কী হয় যে একটা ক্যারেক্টার থাকে, তার অ্যারাউন্ডে সাব ক্যারেক্টার থাকে। এবার সাব ক্যারেক্টারটাকে না অবভিয়াসলি তুমি ব্যাকগ্রাউন্ডে রাখবে, সেগুলোকে অত বেশি মানে ডিটেলসে কালার করার দরকার নেই। তো সেক্ষেত্রে কী হবে যে তুমি সাব ক্যারেক্টার হয়তো বেশি দিলে, তুমি মাঝখানে সেন্টারে একটা ক্যারেক্টার রাখলে, বা দেখো সেটাও কিন্তু তোমাকে বুদ্ধি দিয়ে করতে হবে যে আমি একটুখানি ছবিটাকে বড় করে করবো, ক্যারেক্টারটাকে একটুখানি বড় করে দেখাবো। সেক্ষেত্রে কী হবে যে তোমার চারপাশে যে জায়গাটা সেটাও নিয়ে নেবে, আর তাতে কী হবে যে তোমাকে অত বেশি ফিগার ডিফাইন করতে হবে না। কারণ আমাকে তো এটা ভাবতে হবে যে আমাকে তাড়াতাড়ি শেষ করতে হবে। তাই জন্য ক্যারেক্টারাইজেশন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, যে তুমি কত ভালো করে ক্যারেক্টার বিল্ড করছো। তুমি একটা ক্যারেক্টার বিল্ড করো বা দুটো, ম্যাক্সিমাম ক্যারেক্টার বিল্ড করা, দুটো ক্যারেক্টার এমনভাবে বড় হয়ে রয়েছে তোমার ব্যাকগ্রাউন্ডটাকে বেশি ঢাকা দিয়ে দিচ্ছে। তো সেক্ষেত্রে কী হবে তোমার কালার কম করতে হবে, সেক্ষেত্রে তোমার টাইমটা অনেকটা বেশি বাঁচবে। তাই জন্য ফার্স্টেই তোমাকে কিন্তু এটা ভাবতে হবে যে টপিক পিক করার সাথে সাথে ক্যারেক্টার কী হতে পারে। ক্যারেক্টার যদি তুমি ভালো করে বানাতে পারো না, আর ক্যারেক্টারাইজেশনও কিন্তু খুব দরকার, যে ক্যারেক্টারের ইমোশন তাকে কীরকম দেখতে হবে, তার মধ্যে দিয়ে তুমি কি মেসেজ দিতে পারছো, তোমার ডেলি লাইফে সেই ক্যারেক্টারটা কী মিনিং রয়েছে। তো সেটা যদি তোমরা করতে পারো তাহলে কিন্তু খুবই ইজিলি কিন্তু কম্পিটিশনে তোমার বুঝতে পারছো যে মানে তুমি অবভিয়াসলি তুমি সাবজেক্টকে অলরেডি ডিফাইন করে ফেলেছো, তোমাকে আর বেশি খাটতে হবে না, তোমাকে জাস্ট এবার ব্যাকগ্রাউন্ডটাকে ভাবতে হবে। এবার নেক্সট স্টেপে আমরা চলে আসছি হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো দেখো কম্পোজিশন বিল্ড করতে হলে কম্পোজিশনে একটা সেন্টার থাকে যেখানে ক্যারেক্টার থাকে, এবং তারপরে সেন্টারটাকে ঘিরে একটা ব্যাকগ্রাউন্ড থাকে। এবার ব্যাকগ্রাউন্ডে কী হয় যে প্রচুর স্টুডেন্টরা করে কি বাড়ি ফাড়ি করে দিল, গাছ করে দিল, মানে পুরো শহর দেখাতে গিয়ে এত কিছু করে দিল, যখন কালার করবে তখন অনেক ডিটেলস দিতে অনেক টাইম লেগে যায়। তো তোমাকে ব্যাকগ্রাউন্ড কিন্তু প্রচুর হালকা ওয়েতে করতে হবে, বা যদি তুমি অনেক বাড়ি দাও তো সেক্ষেত্রে কী হবে যে তোমাকে কালার এমনভাবে করতে হবে যে প্রচুর ডিটেলস না করতে হয়। তো সেগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো আমি তোমাদেরকে বলবো তোমরা আমার বেশ কিছু সাবজেক্টিভ ড্রয়িং যদি অ্যাজ এ এক্সাম্পল হিসেবে নাও, তখনও তোমরা বুঝতে পারবে যে আমি সবসময় কিন্তু ব্যাকগ্রাউন্ডে অত বেশি ডিটেলস দিই না, আমি খুবই হালকাভাবে করে দিই যাতে আমার পুরো সেন্টার। দেখো অবভিয়াসলি তুমি একটা জিনিস ভাবো, যদি তুমি ক্যারেক্টার আর ব্যাকগ্রাউন্ডে যদি অনেক বেশি ফিগার দাও বা অনেক কিছু করো, তাহলে একজন যখন দেখবে তোমার ছবিটা তখন কিন্তু সে কনফিউজ হবে, যে তার মেজর সে বুঝতে পারবে যে সেন্টার কোনটা। তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু সেন্টার মানে যে ক্যারেক্টার, তোমার যে লিডিং ক্যারেক্টার, সেখানে কিন্তু প্রচুর বেশি অ্যাটেনশান দিতে হবে, নাকি তোমার ব্যাকগ্রাউন্ডকে যদি তুমি, এমনও আমি বলছি না যে ব্যাকগ্রাউন্ডকে পুরো সাদাই রেখে দিলে, ব্যাকগ্রাউন্ডও করাটা দরকার, তাহলেই তো তোমার একটা ব্যালেন্স ক্রিয়েট করবে। দেখো ব্যালেন্সটা আমাদের কিন্তু বুঝতে হবে, কিন্তু এটাও ঠিক যে ব্যাকগ্রাউন্ডে প্রচুর ডিটেলস করবে না, তাহলে কী হবে যে একজন জাজ না সে বুঝতে পারবে না, কনফিউজ হয়ে যাবে যে তুমি কি ডিফাইন করতে চাইছো। তো সেক্ষেত্রে কী হবে যে মেন ক্যারেক্টারের ওপর কিন্তু অ্যাটেনশন বেশি দেবে, মেন ক্যারেক্টারটাকে একটু বড় করে দেখাবে, ব্যাকগ্রাউন্ডটাকে ছোটো ছোটো করবে। তো সেটা কিন্তু তোমার লাভ হবে যে মেন ক্যারেক্টারটাকে তোমাকে ফুটিয়ে আনবে, মানে সামনে তুলে আনবে। তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ যে ব্যাকগ্রাউন্ড তুমি কীরকমভাবে করবে। এরপরে আমরা যে স্টেপে আসবো সেটা অবভিয়াসলি তুমি আউটলাইন করেই ফেলেছো, তুমি ক্যারেক্টার ডিফাইন করে ফেলেছো, তুমি ব্যাকগ্রাউন্ডও ডিফাইন করে ফেলেছো। এবার আসছে কালার দেওয়া। এবার দেখো কালার যখন দেবে তোমাকে মাথায় রাখতে হবে যে তুমি 2 স্টেপ প্রসেস অ্যাপ্লাই করছো, কারণ দেখো অবভিয়াসলি তুমি কম্পিটিশনে বেশি তো ডিটেলস করতে পারবে না, নয়তো তোমার টাইম প্রচুর খেয়ে নেবে। তো সেক্ষেত্রে তোমাকে 2 স্টেপ প্রসেসটা কিন্তু করতে হবে। 2 স্টেপ প্রসেস কি, ফার্স্টে হচ্ছে তোমাকে একটা লাইট কালারের লেয়ার দিতে হবে। তুমি ফার্স্টে স্টার্ট করবে ব্যাকগ্রাউন্ড দিয়ে। হ্যাঁ অনেকে কী করে যে মেনলি তারা ফোকাস করে যে সামনের ফিগারকে, কারণ ক্যারেক্টারের উপর আমাকে অ্যাটেনশন বেশি দিতে হবে। তো সেক্ষেত্রে তারা কী করে যে ক্যারেক্টার মানে আমার মেন যে সেন্টারে যেটা আছে সেটাকে ভালো করে ফার্স্টে কালার দিয়ে দেয়, তারপরে ব্যাকগ্রাউন্ডে যায়। এবার দেখো এখানেও একটা সমস্যা আছে যে অনেকে কী করে যে সেন্টারের ক্যারেক্টারকে এত ডিটেলসে কাজ করে যে ব্যাকগ্রাউন্ড করতে গিয়ে টাইম পায় না, তখন একটা ব্ল্যাক বর্ডার করে জাস্ট দায় সারা গোছের কাজ শেষ করে। তো তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি টাইমটাকে কীভাবে ইউজ করবো। তো সেক্ষেত্রে ব্যাকগ্রাউন্ডটাকে ফার্স্ট লেয়ার দিয়ে দিলে তারপরে
তুমি মেন ক্যারেক্টারে ঢুকলে, তারপরে তুমি সেকেন্ড টাইম যখন তুমি ব্যাকগ্রাউন্ডে যাচ্ছ তো ওখানেই তুমি স্টপ করে দিলে, মানে তুমি জাস্ট সেকেন্ড টাইমে ব্যাকগ্রাউন্ডকে একটুখানি জাস্ট শেড দিয়ে তুমি ছেড়ে দিলে, তোমাকে আর বেশি ডিটেলসে কালার করতে হবে না। এরপরে তুমি সেন্টারটাকে ভালো করে ডিটেলস করো। তো এটা কিন্তু খুবই দরকার যে তোমাকে টাইম ম্যানেজমেন্ট ভালো করে করতে হবে। চেষ্টা করবে যদি 2 ঘন্টার কম্পিটিশান হয়তো তোমাকে ধরে নিতে হবে যে তুমি 1 ঘন্টা 20 মিনিটের কাছাকাছি তুমি চেষ্টা করবে যে হ্যাঁ আমি কালার করছি। তো সেক্ষেত্রে 1 ঘন্টা 20 মিনিটটাকেও কিন্তু তুমি চেষ্টা করবে যে হ্যাঁ আমি আরও টাইম দেবো, আরও টাইম দিয়ে ভালো করে মানে সেটাকে ইউটিলাইজ করবো, কারণ আদারওয়াইজ কিন্তু তুমি টাইম দিতে পারবে না। তো সেক্ষেত্রে কিন্তু ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু ভালো করে কিন্তু বুঝতে হবে। তাই জন্য এগুলো কিন্তু করাটা কিন্তু খুবই দরকার যে তুমি কালার কীভাবে দিচ্ছ, তুমি টাইমকে কীভাবে ম্যানেজ করছো। লাস্টে তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে ডিটেলিং দেওয়া। দেখো এটা আমি অলরেডি বললাম যে কখনোই ব্যাকগ্রাউন্ডকে প্রচুর ডিটেলস করবে না, কারণ ব্যাকগ্রাউন্ডটাকে জাস্ট ফার্স্ট লেয়ার সেকেন্ড লেয়ার দিয়ে ছেড়ে দেবে, কারণ অবভিয়াসলি তোমাকে অত বেশি ফোকাস ব্যাকগ্রাউন্ডে কিন্তু হবে না, কারণ ব্যাকগ্রাউন্ডে আমি অলরেডি বললাম যে তোমাকে কিন্তু বুঝতে হবে যে তুমি যে সাবজেক্টটা করছো তোমার সেই সাবজেক্টটা কিন্তু ক্যারি করছে তোমার মেন ফিগার, তোমার যে ক্যারেক্টারগুলো সেটা একটা হতে পারে, দুটো হতে পারে। তো সেক্ষেত্রে ক্যারেক্টারে ডিটেল করাটা কিন্তু খুবই দরকার। প্রচুর স্টুডেন্ট থাকে যে ব্যাকগ্রাউন্ডে এত টাইম দিয়ে দিল যে মেন ক্যারেক্টারে ডিটেল দিতে পারলো না, মেন ক্যারেক্টার লাস্টে এত তাড়াহুড়োতে করতে গেল দিয়ে ধাবড়ে গেল। অবভিয়াসলি যারা ওয়াটার কালার করছে তাদের তো ধেবড়ে যাওয়ার চান্সেস প্রচুর থাকে, কারণ অবভিয়াসলি সে তাড়াতাড়ি ব্রাশ টানতে গিয়ে সে পুরো ধেবড়ে ফেলে। তো সেক্ষেত্রে প্রচুর ধরে করবে, তাই জন্য মেন ক্যারেক্টারের ডিটেলস দেওয়াটা কিন্তু খুবই দরকার। তাই জন্য ব্যাকগ্রাউন্ডকে প্রচুর টাইম দেবে না, মেন ক্যারেক্টারে যথেষ্ট বেশি ডিটেলিং করার চেষ্টা করবে, কারণ চেষ্টা করবে মেন ক্যারেক্টারটাকে ফুটিয়ে তোলা, কিন্তু এতটাও দিও না যে ব্যাকগ্রাউন্ডকে পুরো ভুলেই গেলে। টাইম ম্যানেজমেন্টটা কিন্তু খুবই দরকার। তো লাস্টে আমি যে ডিসকাশনটা করবো সেটা হচ্ছে টাইম ম্যানেজমেন্ট নিয়ে। দেখো এটা আমি অলরেডি বললাম যে চেষ্টা করবে যে তুমি 1 ঘন্টা 20 মিনিট চেষ্টা করবে যে হ্যাঁ আমি কালারের মধ্যে রাখবো। 2 ঘন্টার মধ্যে এতটা টাইম তুমি কালারে দিলে তুমি ধরে নাও যে তোমার অবভিয়াসলি তোমার পারফেক্টলি হবে। প্লাস তোমাকে তুমি যখন আউটলাইন করছো, মানে যখন তুমি ফার্স্টে যখন সাবজেক্টটাকে বিল্ড করছো, তোমাকে তো সময় তো দিতেই হবে না যে প্রথমে তোমাকে একটা টপিক এলো, তুমি সেটাকে নিয়ে ভাবলে, তারপরে তুমি ক্যারেক্টার ডিফাইন করলে, তারপরে তুমি ব্যাকগ্রাউন্ডকে ডিফাইন করলে। তো সেক্ষেত্রে অনেকটা টাইম যায়। তো তোমাকে ভাবতে হবে যে হ্যাঁ আমি কতটা তাড়াতাড়ি শেষ করতে পারছি একটা ড্রয়িংকে। সেক্ষেত্রে তোমার আউটলাইনটা কিন্তু খুবই তাড়াতাড়ি শেষ করতে হবে। আউটলাইনের তাড়াতাড়ি শেষ করতে হলে তোমাকে কিন্তু ভালো করে বুঝতে হবে একটা হিউম্যান ফিগার স্টাডি করা, কারণ প্রচুর স্টুডেন্টদের সমস্যা কী হয়েছে, তারা একটা হিউম্যান ফিগারকে আঁকতে গিয়ে এতটা সময় লাগিয়ে ফেলে যে ড্রয়িংটাকেই শেষ করতে গিয়ে হয়ে গেল যে 40-45 মিনিট লেগে গেল। তো সেটা কিন্তু অনেকটা টাইম কনজিউম করে নেয়। তাই জন্য আমি বলবো যে বাড়িতে কিন্তু হিউম্যান ফিগার ভালো করে প্র্যাকটিস করে রাখো। ডিফারেন্ট পশ্চারে হিউম্যান ফিগার, ডিফারেন্ট রেফারেন্সে কীরকম হিউম্যান ফিগার হয়, আমি অলরেডি হিউম্যান ফিগার স্টাডি প্লেলিস্টে অনেক স্টাডি করিয়েছি। ডিফারেন্ট সাবজেক্টের ওপর বেস করে ফিগারের কীরকম পশ্চার হয়, তার কীরকম ক্যারেক্টারাইজেশন হয়, সেগুলো আমি ভালো করে করিয়েছি। তো সেগুলো ভালো করে দেখো। আমি বলবো যে মেনলি না সমস্যাটা এটাই হয় যে একটা ফিগারকে ডিফাইন করা, কারণ প্রচুর জনের আমি দেখি যে এই সমস্যাটা হয়। তাই জন্য আমি প্রচুর ফোকাস করে আমি স্টুডেন্টকেও বলি যে যতটা তুমি একটা সাবজেক্টিভ ড্রয়িংকে স্টাডি করছো তার থেকেও বেশি হিউম্যান ফিগারটাকে স্টাডি করার চেষ্টা করো। যখনই তুমি একটা সাবজেক্টিভ ড্রয়িং প্র্যাকটিস করবে না, আগে ফিগারটাকে ভালো করে প্র্যাকটিস করবে, কারণ ব্যাকগ্রাউন্ড তো তুমি ইজিলি করে দিতে পারবে, কিন্তু মানে মেন ক্যারেক্টার যেটা আছে সেটা কিন্তু প্র্যাকটিস করা কিন্তু খুবই দরকার। তাই জন্য আমার মনে হয় যে সাবজেক্টিভ ড্রয়িং স্টাডি করতে হবে তোমাকে কিন্তু এই স্টেপগুলো বুঝতে হবে। তবে এই স্টেপগুলো কিন্তু কখনোই ওইভাবে নয় যে হ্যাঁ আমি স্টেপ বাই স্টেপ প্র্যাকটিস করলাম, এগুলো কিন্তু পুরোপুরি তোমার কনসেপ্টের মধ্যে তোমার মাথার মধ্যে রাখতে হবে। তাই জন্য এই স্টেপগুলো কিন্তু তুমি মাথায় রেখো। তুমি চাইলে নোট ডাউনও করতে পারো, একটা কপিতে মানে লিখতে পারো যে হ্যাঁ আমি এই স্টেপগুলো করবো, অ্যান্ড দেন তুমি নিজে বাড়িতে ট্রাই করো। 2 ঘন্টা চেষ্টা করো বসে একটা ড্রয়িং কমপ্লিট করা। অবভিয়াসলি দেখো বাড়িতে কখনোই 2 ঘন্টায় শেষ হয় না, কারণ শুয়ে বসে হেলিয়ে দুলিয়ে অনেকভাবেই আমরা ছবি আঁকি, কিন্তু যখন কম্পিটিশানে যাবে সেখানে তোমার শোয়ার জায়গা নেই, কারণ চারপাশে এতজন বসে আছে। তো তোমাকে টাইমটা ম্যানেজ করতে হবে। তো আজকে আমরা কীভাবে একটা সাবজেক্টিভ ড্রয়িং ডিফাইন করতে হয় তো সেটাকে নিয়ে আমরা ডিসকাশান করলাম। তবে হ্যাঁ আমরা ডিটেলসে আরও ডিসকাশান করা যায়। তবে হ্যাঁ যখন আমি একটা এক্সাম্পল স্টাডি করব তখন তোমরা বলবে যে হ্যাঁ অনেক ভালোভাবে স্টাডি করা যায়। আমাদের চ্যানেলে অলরেডি সাবজেক্টিভ ড্রয়িং, পোস্টার ড্রয়িংয়ে ডিফারেন্ট ওয়ার্ক রয়েছে, তোমরা প্লে লিস্টগুলো ফলো করলে দেখতে পাবে। ওখানে আমি ডিটেলসে স্টাডি করিয়েছি, আউটলাইনের সেপারেট ভিডিও, কালারের সেপারেট ভিডিও, কালারকেও আমরা স্টেপ বাই স্টেপ ব্রেক করেছি যাতে তোমরা ডিটেলসে আইডিয়া করতে পারো। তো ওখানে তোমরা যদি স্টাডি করো তাহলে তোমরা ইজিলি বুঝতে পারবে। তবে হ্যাঁ আজকে বিদায় জানাচ্ছি, কালকে আমরা আরও স্টাডি করব সাবজেক্টিভ ড্রয়িংকে নিয়ে। আমি তোমাদেরকে একটা মোটিভেশন দেওয়ার চেষ্টা করবো, অনেক লেয়ার আসবে। দেখা হবে নেক্সট এপিসোডে।